আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মূলত লাইভে এসে ভিডিও করার একটি কারণ, সেটি হচ্ছে যে আমার ভিডিওতে খুব একটা এডিটের কোনো কাজ নেই। যেহেতু আগে পরে তেমন কোনো এডিটের কাজ নাই, সো আমি সেটা লাইভ করে ফেলি এবং পরে সেখান থেকে আবার নিজে হয়তো ডাউনলোড করে নিই, এই আর কি। রাত 1:25 বাংলাদেশ সময়। আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আগেভাগে ঠিক করে রেখেছি, কিন্তু এক পর্যায়ে এসে আবার একটি চিত্রের কথা মনে পড়ে গেল। আমি ব্যক্তিগতভাবে চিত্রশিল্পটাকে খুব পছন্দ করি। বিশেষ করে শিল্পীদের আঁকা ছবিগুলো দেখে ওই ছবির অন্তর্নিহিত রহস্যগুলো একটু নিয়ে চিন্তা করতে খুব ইচ্ছে হয়। খুব একটা যে ওইসবে মনোযোগ দিয়ে বা আহ, দেখি বা সময় দিই তাই না, কিন্তু যখনই কোনো চোখের সামনে এসে পড়ে আর কি, তখন একটু দেখতে ইচ্ছা হয়, ভালো লাগে। এবং কিছু কিছু চিত্র এমনভাবে মনের মাঝে রেখাপাত করে, যেগুলো সারা জীবনের জন্য হয়তো মস্তিষ্কে এমনভাবে গেঁথে আছে যে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতির সাথে যখন খাপ খেয়ে যায়, মিলে যায়, তখন এসব মনে আসে যে এই চিত্রটা আমার মনে পড়ছে। চিত্রের গল্পটা বলার আগে আগে একটা প্রসঙ্গ নিয়ে আসি, সেটি হচ্ছে তারেক রহমান বাংলাদেশে কেন আসছে না, তার একটা ব্যাখ্যা কয়েকদিন আগে উনি দিয়েছেন তার মার অসুস্থতার প্রাক্কালে। সে বলেছে তার আশাটা তার নিজের একান্ত নিজের ইচ্ছের উপরে নির্ভর করে না, এর সাথে আরো অনেকে জড়িত। অর্থাৎ তার বিপরীতে আরেকটি পার্ট জড়িত, অংশ জড়িত, যাদের ইচ্ছা ছাড়া উনি বাংলাদেশে আসতে পারবে না। তো আমরা এই কথাটাকে আমরা চারটা ভাগে ভাগ করে নিতে পারি। বেসিক, হয়তো ওনার পরিবার চাচ্ছে না। তো পরিবার চাচ্ছে না বলতে, ওনার স্ত্রী বা ওনার কন্যা আছে পরিবারের মধ্যে, কিন্তু আমাদের জানা মতে স্ত্রী বা ওনার কন্যা ওনাকে এখনো পর্যন্ত বাধা দিতে পারে কোনো তার নিজস্ব কার্যক্রমে, এরকম কোনো কিছু আমাদের মনে হচ্ছে না। 2 নাম্বার হতে পারে বাংলাদেশ সরকার হয়তো, আমার ব্যাটারি লাইফও একদম কমে আসছে, খেয়াল করিনি, আমি ব্যাটারিতে কানেক্ট করি সেটা লাইফে। চার্জে লাগিয়ে আমি কথা বলতেই থাকবো। আচ্ছা, দ্বিতীয়ত হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো, সরকারে যিনি আছেন ওনারা হয়তো প্রতিবন্ধকতা দিতে পারে, কিন্তু বাংলাদেশ সরকার থেকে ক্লিয়ার করা হয়েছে যে তারা কোনো বাধা দেওয়া তো দূরে থাক, তারা আরও সহযোগিতা করবে। 3 নাম্বার হতে পারে, যেহেতু 1/11-এর সময়, আহ, অর্থাৎ 2008-এর প্রাক্কালে, হাসিনা ক্ষমতায় আসার প্রাক্কালে বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় সদস্য দ্বারা নির্যাতিত হয়েছিল বলে যে ব্যাপারটা আছে, হয়তো তাদের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকতে পারে, হয়তো সে কারণে আসছে না। কিন্তু বিগত মাসগুলিতে, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের আমলে, বাংলাদেশ সেনাবাহিনী থেকে জিয়া পরিবারের প্রতি যে আচরণটা দেখলাম, তা তো আমাদের মনে হচ্ছে না যে সে ধরনের কোনো কিছু হয়েছে। তারপর থাকতে পারে আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। জিয়া পরিবার, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের এই
স্থানটুকু, বিশেষ করে জিয়া পরিবার স্বাভাবিকভাবে হিন্দুস্তানের তাদের নীতি নৈতিকতার সাথে বাংলাদেশ নিয়ে তাদের যে একটা ধারণা বা যে কনসেপ্ট নিয়ে তারা বাংলাদেশে তাদের অবস্থান ভারতের, সেই অবস্থানের বিপরীতে জিয়া পরিবারের অনেকটা অবস্থান হওয়ার কারণে হয়তো ভারত কোনো বাধা দিচ্ছে কিনা, কিন্তু সেটাও না। অভিজ্ঞ মহল মনে করে ভারতের অবস্থা এখন ভালো না। ইদানিং পাকিস্তান এবং বৈশ্বিক রাজনীতিতে, বৈশ্বিক রাষ্ট্র ব্যবস্থায় কিংবা পররাষ্ট্রনীতিতে ভারতের অবস্থা খুব একটা ভালো না। আর ইউনূস সরকারের সাথে ভারতের যা অবস্থা সেটা প্রশ্নই আসে না। ভারত এই ধরনের এখন ভূমিকা রাখতে পারার মতো কোনো ভারতের অবস্থানও নেই। তাহলে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে তারেক রহমান তার দল থেকে হয়তো বাধা পাচ্ছে। তার দলের অনেকে হয়তো চায় না যে সে এদেশে আসুক, রাজনীতি করুক। এখন তার দল থেকে কয়েকজন লিডার বলল যে তারেক রহমান দেশে আসবে কি না আসবে ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি আসতে পারে। তবে তার দলের এখন যেসব শীর্ষস্থানীয় নেতা যারা আছে, এদেরকে এদেশের মানুষ বিশ্বাস করে না। বিশেষত তাদের কথা এবং কাজে দেশের মানুষের কোনো আস্থা তাদের উপর নাই। আচ্ছা, এখন তারেক রহমানের কথায় ফিরে আসি, যে তারেক রহমান বলল যে আমার আশা না আসাটা অনেকটা আমার উপর নির্ভর করে না, আরেকটি অংশ আছে তাদের উপর নির্ভর করে অনেকটা। তো কে দেশে আসবে না আসবে, তার মাকে সে দেখবে না দেখবে, তার মায়ের সেবায় সে আসবে না আসবে, এইসব একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা যারা কথা বলি বা নাড়াচাড়া করি, আমি মনে করি যে এটা আসলে অযাচিত একটা ব্যাপার। এটা আমাদের না করাই ভালো, কিন্তু এরপরও এসে যাচ্ছে যেহেতু রাজনীতিতে সংযুক্ত, দেশের সাথে সংযুক্ত, সেজন্য হয়তো ব্যাপারটা আসে। কিন্তু আসলে এটা পুরোটা একটা ব্যক্তিগত ব্যাপার। আরও অনেক অন্তর্নিহিত কারণ থাকতে পারে যেগুলো হয়তো আমরা জানি না, হয়তো আমরা আইডিয়াও করতে পারছি না। কিন্তু এখন আমি আসব আমার এই চিত্রটার দিকে। দেখা যাচ্ছে একজন ভদ্রলোক, বুড়ো লোক, প্রায় প্রিজনে, সে জেলের ভিতরে আছে। আর একজন ইয়াং লেডি, সে একটা কোলের বাচ্চা নিয়ে ওই ভদ্রলোক ওনার থেকে স্তন পান করতেছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে একটি রোমের গল্প, প্রায় 2000 বছর আগের একটা গল্প। তো এই গল্পটা অনেকে বলে যে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে এটা তৈরি। আবার অধিকাংশ ক্ষেত্রে বলা হচ্ছে, কিংবা গুগল সার্চ করে যেটা জানা যায়, যে এটার কোনো বাস্তব কোনো এটা ব্যাপার না, এটা একটা গল্প বা একটা কাহিনীর মতো। তো ওটা হচ্ছে যে আপনার তখনকার শাসক এই ভদ্রলোককে জেলে দিয়ে দেয়। তো জেলে দিয়ে দেয় ঠিকই, তখনকার সময়ে কিন্তু মৃত্যুদণ্ডের বা জেলের বিভিন্ন রকম শাস্তি তখন প্রচলিত ছিল, যেমন মৃত্যুদণ্ড তারা বিভিন্নভাবে কার্যকর করত। তো উনাকে জেলে দিছে, সেটা মৃত্যুদণ্ডই দিছে। তার মৃত্যুদণ্ডটা ছিল যে এরকম, যে সে কোনো খাবার খেতে পারবে না, তাকে না খাইয়ে অভুক্ত রেখে সে জেলের মধ্যে যতদিন বেঁচে থাকবে, এরপর সে মারা যাবে। অর্থাৎ তাকে কোনো খাবার দেবে না সরকার, এভাবে তাকে প্রিজনে রাখে। তো ওখানে উনার মেয়ের তার বাবার সাথে দেখা করার অনুমতি ছিল। এখন উনার মেয়ে যখন উনাকে দেখতে যেত, তখন ওখানে কারারক্ষীদেরকে ফাঁকি দিয়ে বাবাকে এই জেলের ফটকের ওই দিক দিয়ে মাথাটা বের করে মেয়ের স্তন থেকে সে দুধ খেত, স্তন থেকে দুধ পান করত। এখন তাকে এটা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু দেখা যাচ্ছে যে সে তো যেভাবে তার শরীর শুকিয়ে যাবার কথা, কিন্তু সেরকম হচ্ছে না। তার মোটামুটি সে জীবিতই আছে, তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। এটা একটু জেল কর্তৃপক্ষের কাছে মনে হয় সন্দেহের চোখে হলে, তাকে যখন একটু ভালো করে নজরদারি করা হয়, তখন একজনের চোখে জিনিসটা ধরা পড়ে। ধরা পড়লে তখন সরকারের কাছে যখন এই খবরটা যায়, তখন তারা এটা ভালোভাবে
গিয়ে যখন এটা এক্সামিন করে যে মেয়ে বাবাকে বাঁচিয়ে রাখার জন্য স্তন পান করাচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটি তখনকার সময় বিচারকের খুব দৃষ্টি কাড়ে এবং খুব আবেগতাড়িত হয়ে উনি উনাকে জেল থেকে মুক্ত করে দেয়। আবার কথিত আছে যে নাকি উনাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভিন্নভাবে। আচ্ছা, যা হোক, কথাটা যে জন্য আনলাম এটি হচ্ছে যে একটা বাবা, একটা মা, একটা মেয়ে, একটা মানুষের জীবনের শেষ প্রান্তে এসে তার বেঁচে থাকার আকুতি, আর মেয়ে তার বাবাকে বাঁচিয়ে রাখার আকুতি, এই দুইটি আকুতি এক জায়গায় হয়ে আমাদের যে মানবিক রীতি বা নীতি আছে, ধর্মের কথা নাইবা বললাম, যেহেতু সেটা 2000 বছর আগের কথা, তো সেখানে সব কিছুকে পেছনে ফেলে বাবাকে বাঁচিয়ে রাখার জন্য মেয়ে তার বাবাকে স্তনপান করাচ্ছে, আবার বাবা বেঁচে থাকার জন্য মেয়ের থেকে স্তন থেকে দুধ খাচ্ছে। তো এটা এই জন্য বললাম, তারেক রহমান সাহেব আমাদেরকে শোনাচ্ছেন বা আমাদেরকে বলছেন যে আমার মাকে দেখতে আসার যে আমার অদম্য ইচ্ছা আছে, এই ইচ্ছাটা শুধুমাত্র আমি করলে হচ্ছে না, আরও একটি অংশ আছে, তাদেরও সেটা চাইতে হবে। এই কথাই তো। আর ওনার কথার মাঝে আরেকটা কথা আমার কাছে একটু ভিন্ন রকম লেগেছে, সেটা হচ্ছে যে উনি বলল যে মায়ের স্নেহ পাবার জন্য তার মনটা খুব উতলা, সে এই মুহূর্তে মায়ের স্নেহ পেতে উদ্গ্রীব। আসলে এই মুহূর্তে মায়ের স্নেহ পেতে উদ্গ্রীব না হয়ে এই কথাটা এভাবে শুনলে ভালো হতো যে এই মুহূর্তে মায়ের পাশে থেকে মাকে একটু সেবা করার জন্য সে উদ্গ্রীব। এই কথাটা শুনলে মনে হয় আরো ভালো হতো। আচ্ছা, যা হোক, এটা নিয়ে বিতর্ক নাইবা করলাম, কিন্তু রোমের এই গল্পটা যদি আমরা দেখি যে বাবাকে বাঁচিয়ে রাখার জন্য মেয়ের কীরকম একটা আকুতি, আর বাবা নিজেও বেঁচে থাকার জন্য মেয়ের প্রতি কীরকম কীরকম একটা আবেদন, এই জিনিসটা যদি চিন্তা করি তাহলে পৃথিবীর কোনো সন্তানই কি পারে যে আমার মাকে আমি আমার মায়ের কাছে যাব, পৃথিবীর কোনো বাধাই কি তার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে? আমার মনে হয় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।